আমরা সরকারকে দাবি জানাবো, এখনো সময় আছে, আপনারা কামিং পার্লামেন্টে অথবা একটা স্পেশাল পার্লামেন্ট ডাকেন, ডেকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন এবং জুলাইয়ের বিষয়টাকে নিয়ে কোনো বিতর্ক তৈরি না করে 100% মেনে নেন। ইতিহাসে আপনারা হিরো হয়ে যাবেন। আর যদি না করেন, ইতিহাসে জিরো হওয়ার জন্য জুলাই আপনাদের জন্য সাফিসিয়েন্ট হবে। লিখে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামীর নেতৃবৃন্দ, এখানে আমাদের শ্রদ্ধেয় নায়েবে আমির আব্দুর রহমান মুসা ভাই সহ আমাদের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডাক্তার ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত। ফখরুদ্দিন মানিক ভাই এবং ইয়াসিন আরাফাত ভাই কিন্তু শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। আমাদের মুসা ভাই শিবিরের কেন্দ্রীয় বায়তুল মাল অফিস এই জাতীয় বড় দায়িত্ব পালন করেছেন। এখানে সবাই আমাদের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, অফিস সেক্রেটারি আমাদের, এবং আরো যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সবাইকে আপনারা, এখন তো আজকে কমপক্ষে পরিচয় হয়েছে এরা, ওনারা আমাদের যে দায়িত্বশীল, সবাইকে আপনারা চিনেন। এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কষ্ট করে আমাদের মতো সাধারণ লোকদের দাওয়াতে সাড়া দিয়ে আপনারা সবাই এসেছেন। নিঃসন্দেহে আপনারা আমাদের প্রতি সম্মান দেখিয়েছেন। আমরা যা পাওয়ার যোগ্য না তার চেয়ে বেশি দেখিয়েছেন। এই জন্য আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং আজকে সেই অর্থে কোনো প্রেস ব্রিফিং বা কোনো সেরকম কোনো বক্তব্য না। ওভারঅল আপনাদেরকে যেহেতু পেয়েছি, 2-4টা কথা শেয়ার করি। প্রথম হচ্ছে, সামগ্রিকভাবে আমরা খুব ভালো কোনো সম্ভাবনা দেখছি না, আশার আলো দেখছি না। সব দিকে যেন একটা হতাশার কালো ছায়া। কেন জানি মানুষ আস্থা পাচ্ছে না। মানুষের সাথে যখন কথা বলি, যেহেতু একজন রাজনৈতিক কর্মী, একান্তেও কথা বলি মানুষের সাথে, অনেকে সেই আবার ভয়ের সেই যে কালো তাবা যেটা ছিল আগে আওয়ামী রেজিমের সময়, মানুষ সত্য বলতে পারত না, সঠিক কথা বলতে পারত না, আবার অনেকটা সেটাই ফিরে এসেছে। জুলাইয়ের মাধ্যমে আমরা যে একটা বিশাল পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম, আমরা বলতে আমাদের ছাত্র সমাজ, আমাদের তরুণ সমাজ, আমরা আশা করেছিলাম যে আমরা ফেসিবাদের সেই যে ধ্যান ধারণা, আচার আচরণ, স্বৈরাচারের যে রোগ, স্বৈরাচারের যে কুৎসিত চেহারা, কালো থাবা, এটা আমরা আর বাংলাদেশে হয়তো সহসাই দেখব না। আমরা হয়তো পরস্পরকে সম্মান করে চলব, আমরা নাগরিক অধিকারকে নিশ্চিত করব, আমাদের সামষ্টিক অর্থনীতি চাঙ্গা হবে, কলকারখানাগুলো আরো গতি আসবে, বিদেশি বিনিয়োগ বাড়বে, আমাদের ব্যাংকগুলো আরো স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু বাস্তব চিত্র একেবারেই হতাশাজনক। সামষ্টিক অর্থনীতি ভেঙে পড়ার মতো অবস্থা। মুদ্রাস্ফীতি ইতিহাসের সবচেয়ে বেশি। বাজারে 2-1টা জিনিসের দাম কমলেও, চাল টাল ইত্যাদি, বেশিরভাগ জিনিসের দাম কিন্তু এখনো সেই উচ্চ মাত্রা। এবং আমাদের শিল্প তো স্থবির হয়ে গিয়েছে। শুধু একটা গ্রুপের 7,500 কোটি টাকার বিনিয়োগ থমকে দাঁড়িয়েছে গ্যাসের অভাবের কারণে। তো গ্যাস যদি দিতে না পারে, বিদ্যুৎ যদি না থাকে, তাহলে দেশে কলকারখানাগুলো চলবে কিভাবে, উন্নতি হবে কিভাবে? তাহলে উন্নতিটা কিছু সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে যদি জাতিকে এক ধরনের বিভ্রান্তির মধ্যে রাখার চেষ্টা করা হয়, এটা তো দেশের জন্য কল্যাণকর হবে। 20,000 কিলোমিটার আপনার খাল খননের কর্মসূচি নেওয়া হয়েছিল। উদ্দেশ্য বলা হয়েছিল গ্রামীণ মানুষেরা, সাধারণ শ্রমিকের চাকরি হবে, গ্রামীণ উন্নয়ন হবে। এটা গ্রামীণ উন্নয়নের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সড়কগুলো ভেঙে যাচ্ছে, নদীর পাড়গুলো ভেঙে যাচ্ছে। কোনো পূর্ব যে প্রস্তুতি লাগে, যে ধরনের এই ব্যাপারে সার্ভে করা লাগে, যে ধরনের
আহ, আহ, এগুলোর ব্যাপারে পূর্ব যে প্রস্তুতি লাগে সেই প্রস্তুতি ছাড়াই কাজগুলো করা হচ্ছে। এবং এটাও শুনেছি যে শ্রমিকদের কাছ থেকে অগ্রিম চেকে সাইন করে তারপরে ব্যাকু দিয়ে শ্রমিকের কাজ করা হচ্ছে। এখনো যদি এই তৃণমূলে এত দুর্নীতি হয়, এত চাঁদাবাজি, এত টেন্ডারবাজি, এত খুন, এত দর্শন, এই যে যা চলছে, ক্ষমতাসীনরা আবার এটাকে তারা কোনো ব্যাপার মনে করে। তারা এজ ইউজুয়াল, আসলে ক্ষমতায় যারা যায় তাদের একটা ভালো দোষ বলেন আর গুণ বলেন, তারা সবকিছুকে স্বাভাবিক চোখে দেখে। বোধহয় এইভাবে না দেখলে তারা রাষ্ট্র চালাইতেও পারবে না। তারা সবকিছুকে এজ ইউজুয়ালি কিন্তু দেখতেছে। সবচেয়ে বড় হতাশার কারণটা হলো যে জুলাইয়ের প্রত্যাশা, স্বপ্ন, এটি আপনার, আমার, আমাদের সকলের, দেশবাসীর সম্পদ। হাজার বছরের ইতিহাসের মধ্যে মহামূল্যবান সম্পদ হচ্ছে আমাদের এই জুলাই বিপ্লব, এই জুলাই আন্দোলনের সফলতা। কথা ছিল নির্বাচিত সদস্যরা তারা প্রথমে পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ নেবেন না। অনুচ্ছেদ ৮ তফসিল ১ যে কেউ বের করে পড়তে পারেন, আপনি ইয়েতে সার্চ করলেও পাবেন, গুগলে সার্চ করলে পাবেন, এখনো সার্চ করে দেখতে পারেন। অনুচ্ছেদ ৮ তফসিল ১, যে এখানে যারা এমপি হবেন তারা প্রথমে এমপির শপথ নেবেন না, তারা প্রথমে নেবেন সংবিধান সংস্কার পরিষদের শপথ। তারপর ১৮০ দিনের ভিতরে সংবিধানকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে প্রতিস্থাপন করবেন, বিনির্মাণ করবেন, যাতে বাংলাদেশে আর স্বৈরশাসন, ফ্যাসিবাদ ফিরে না আসে। এইটা ছিল আমাদের হা ভোটের জুলাই সনদের অন্যতম অঙ্গীকার ছিল, এটা যে সংবিধানকে একটা গণতান্ত্রিক রূপে তৈরি করা হবে। এবং আরো কিছু সাংবিধানিক সংস্কার যেগুলো মেইন, যেমন বিচার বিভাগের সংস্কার, বিচারক নিয়োগ, আলাদা সচিবালয়, এই কথাগুলো এই রানিং সরকারি দল যারা, তারা যে কত সেমিনারে, বক্তব্যে, কত জায়গায় তারা মায়া কান্না করেছেন যে হায় হায় একটা স্বাধীন বিচার বিভাগ দরকার। যখন কোর্ট রায় দিল আর গোটা জাতি হা বলল, তখন এটার বিরুদ্ধে আপিল করে এটাকে থামিয়ে দেওয়া হলো। তাইলে এই যে ক্ষমতাসীনদের কথা এবং কাজের যে এত ব্যবধান, আমাদের তরুণ সমাজ শিখবে কি এদের কাছ থেকে? রাজনীতিবিদদের কাছ থেকে কি শিখবে? মিথ্যাচার, ওয়াদাভঙ্গ, প্রতারণা। আশার আলোটা কোথায়? জুলাইকে নিয়ে এই ধরনের দামাচাপার আচরণ, এই ধরনের প্রতারণামূলক আচরণ, ডাবল স্ট্যান্ডার্ড আমরা মোটেই প্রত্যাশা করি নাই, কিন্তু সেটাই হয়ে গেল। বিসমিল্লাহ গলদ হয়ে গেল। আমরা সরকারকে দাবি জানাবো, এখনো সময় আছে, আপনারা কামিং পার্লামেন্টে অথবা একটা স্পেশাল পার্লামেন্ট ডাকেন, ডেকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন এবং জুলাইয়ের বিষয়টাকে নিয়ে কোনো বিতর্ক তৈরি না করে 100% মেনে নেন। ইতিহাসে আপনারা হিরো হয়ে যাবেন। আর যদি না করেন, ইতিহাসে জিরো হওয়ার জন্য জুলাই আপনাদের জন্য সাফিসিয়েন্ট হবে। লিখে রাখতে পারেন, জুলাইয়ের এত বড় বেনিফিশিয়ারি আপনারা, প্রধান বেনিফিশিয়ারি আপনারা, কিন্তু জুলাইয়ের প্রধান স্টেক হোল্ডার আপনারা ছিলেন না। আপনারা অন্যতম স্টেক হোল্ডার থাকতে পারেন, হতে পারে, প্রধান স্টেক হোল্ডার ছিলেন না। জুলাই আপনারা, আমরা রাজনৈতিক দলরা প্রথমে তৈরি করিনি, এদেশের সাধারণ ছাত্ররা করেছে। এটাতে আমরা সহযোগিতা করেছি, সফল করেছি, ইট ইজ ট্রু। কিন্তু এখন প্রধান বেনিফিশিয়ারি হয়ে আপনারা এটাকে নিয়ে যেভাবে ডানাই পানাই নানা ধরনের সিনেমিনে খেলা খেলতেছেন, এটা আপনাদের ভবিষ্যৎ রাজনীতিকে অন্ধকার করার জন্য একটা পয়েন্ট যথেষ্ট। আপনারা জাতির সামনে আসামির কাঠ করে দাঁড়িয়ে যাবেন এবং এটা থেকে বের হওয়ার কোনো রাস্তা আপনাদের থাকবে না। এখনো আছে, এখনো সময় আছে। আপনারা শুভবুদ্ধি। আপনাদের বিএনপির একটা জিনিস আমি খুব লক্ষ্য করছি, তারা যে কোনো জিনিস সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কেয়ারটেকার সরকারের বিল যখন জামাত এনেছিল, তারা বলেছিল পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কোনো লোক পৃথিবীতে নাই, কেয়ারটেকার মানা যাবে না। পরে যখন আন্দোলন হলো, ঠেলার নাম বাবাজি,
ঠিকই আলাদা পার্লামেন্ট গঠন করে কেয়ারটেকার পাস করতে হবে। এখন আমার মনে হয় সবচেয়ে বেশি কেয়ারটেকার বুঝে বিএনপি। আমরা হাসিনা বিদায় নেওয়ার পরে বলেছিলাম হাসিনার রেখে দেওয়া চুপ্পু সাহেবকে সরাই দেন, যেভাবে ওকে একটা ফর্মুলা কোড দিবে, বললো যে এই ফর্মুলায় আপনারা প্রেসিডেন্ট বানান, প্রেসিডেন্ট আমরা বানাই ফেলতাম, বলছে না সংবিধান। মানে হাসিনা যেভাবে সংবিধানের তাবিজ বানাইয়া সকাল দুপুর রাত 10 বার 20 বার পানি খাইতো, আমাদের বর্তমান ক্ষমতাসীনরাও সংবিধানের তাবিজ এমন ভাবে, তাবিজ বুঝেন তো, গ্রামগঞ্জে আছে মানুষের কিছু রোগ বালাই মানে আছে যেগুলো তাবিজ দিলে যায়। আর এই আগের ফেসিবাদীরাও এটা করেছে এই ব্যবহার, এখন এরাও এই সংবিধানকে তাবিজ বানাইয়া সকাল বিকাল দুপুর শুধু পানি পান করতেছে, নতুন নতুন ব্যাখ্যা সংবিধানের। আমরা বলবো এগুলো ছাড়েন, সংবিধানের ব্যাখ্যা সংবিধানেই আছে। সবচেয়ে বড় সংবিধান পিপল ওয়েল, আর্টিকেল 7(2) পরিষ্কার বলা আছে জনগণের ম্যান্ডেট রায় হচ্ছে চূড়ান্ত সংবিধান, এর উপরে কোনো সংবিধান নেই। তো জনগণ হা ভোট দিয়ে সংবিধান সংস্কার করতে বলেছে, এখন ব্যাখ্যা দিয়ে নতুন কিছু দাঁড় করাইলে ওইটা জনগণের কাছে আপনার গ্রহণযোগ্য হবে না। সেজন্য সংবিধান সংস্কার করা কিন্তু তাদের যে ইশতেহার আছে 31 দফা, এর প্রথম দফা, আপনারা সচেতন মানুষ নাগরিক, এর প্রথম দফায় আছে বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার কমিশন করে। সেদিন সংশোধন শব্দ ভুলে গেছিলেন, সেখানে তো সংশোধন ছিল না, সংস্কারই ছিল। সংস্কার মানে বিপ্লব, আমূল পরিবর্তন, সংবিধানের আমল। বেগম খালেদা জিয়া বলেছিলেন, মরহুমা আমাদের দেশের একজন অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন, আমরা গোটা জাতি তাকে সম্মান করতাম, আল্লাহ তাকে বেহেশত নসিব করো। তিনি বলেছিলেন আমরা ক্ষমতা পেলে এই ফেসিবাদী সংবিধান 72-এর সংবিধানকে ছুঁড়ে মারব। আপনারা কি বেগম জিয়ার চাইতে বেশি রাজনীতি বুঝেন? বেগম জিয়াকে যদি মেনে থাকেন, change tv.press এক ফোঁটা হলুদ নেই।